হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভলি গ্রো। আজকে তোমরা যারা ভূগোলের উচ্চ মাধ্যমিক 2024-এর ছাত্রছাত্রীরা আছো, তোমাদের জন্য আমি 7 মার্কসের অর্থাৎ 7 নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করে যাবে পরীক্ষার আগের মুহূর্তে, যাতে তোমাদের আরো ভালো নাম্বার করতে সুবিধা হয়। তো এই সাজেশনটা তোমরা যদি ফলো করে যাও, তোমরা 100% কমন পেয়ে যাবে এখান থেকে। এবং যারা ঠিকভাবে এখনো পড়াশোনা শুরু করে উঠতে পারেনি, যেসব ছাত্রছাত্রীরা, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের পরীক্ষার আগে কিছু টিপসও আমি আজকের ভিডিওতে আলোচনা করব শেষে। চলো দেখে নিই তোমাদের কি কি ধরনের প্রশ্ন করতে হবে 7 মার্কসের প্রশ্নগুলো। তো 7 মার্কসের যে কোয়েশ্চেনগুলো করবে, তার আগে আমি আগেই বলে দিই, তোমাদের কিন্তু ডাইরেক্ট 7 মার্কসের কোয়েশ্চেন থাকে না। তোমরা যারা ভূগোলের ছাত্রছাত্রীরা আছো, ভূগোলে কিন্তু ডাইরেক্ট 7 নাম্বারের প্রশ্ন থাকে না। প্রশ্নগুলো একটু ভেঙে ভেঙে দেয়, এরকম 3+3+1, 4+3, 5+2, ঠিক আছে, এরকম ভাঙা ভাঙা কোয়েশ্চেন থেকে হাইয়েস্ট মানে সব থেকে বেশি 5 নাম্বারের কোয়েশ্চেনই দেয়। 5 নাম্বারের থেকে বেশি নাম্বারের কোয়েশ্চেন তোমাদের থাকে না। তো তোমরা যে কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করবে, সেগুলো 5, 3, 2, 1 নাম্বারের মতন করে প্রিপেয়ার করবে, কারণ তোমাদের পার্ট মার্কিংয়ে 7 মার্কস কোয়েশ্চেন দেয়। তাহলে 7+5+2, 4+3, 3+3+2, এরকমভাবে 2+2+3, 3+3+1, এরকমভাবে কোয়েশ্চেনের পার্ট মার্কিংয়ে দেয়। তো চলো 7 মার্কসের কোন কোয়েশ্চেনগুলো করবে, নাম্বার ডিভিশনটা তো বুঝেছো, করবে সেগুলো দেখে নিই। ফার্স্টে যে প্রশ্নগুলো করবে আমি স্টেপ বাই স্টেপ অধ্যায় অনুযায়ী বলছি। তো প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 1 নম্বর অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। এখান থেকে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে কার্স্ট অঞ্চলের সঞ্চয়জাত ও ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এবছরের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে কার্স্ট অঞ্চলের ভূমিরূপগুলি আলোচনা করো, ঠিক আছে। এর মধ্যে থেকে তোমরা আলাদা করে এগুলো আরো ভালো করে ফলো আপ করে যাবে, কারণ অনেক সময় তোমাদের এরকমও তুলে যাবে যে কার্স্ট অঞ্চলের সিঙ্কহোল, ডোলাইন, পোলজি নিয়ে আলোচনা করো। তো এখান থেকে যে পয়েন্টগুলো খুব ভালো করে দেখবে, সিঙ্কহোল, ডোলাইন, পোলজি, প্রাতন প্রস্তর, কারেন, অন্ধ্র, শুষ্ক উপত্যকা, তাছাড়া বাকি ভূমিরূপগুলো অতি অবশ্যই তোমরা দেখবে। এবং এর ছবি মানে চিত্র, ডায়াগ্রাম তোমরা অতি অবশ্যই প্রেজেন্ট করবে, এতে তোমাদের নাম্বার আরো ভালো পাবে। তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি মার্ক করে দিয়েছি, স্টার মার্ক করে, যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি স্টার্ট মার্কিং করে দিয়েছি। আর যে সবকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ, তার মধ্যে থেকেও যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোকে আমি স্টার মার্ক করে দিয়েছি। তো এটা অতি অবশ্যই করে যাবে। দেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার অনুকূল শর্তগুলি কি কি, পর্যায়ন কি, এবং পর্যায়ন কথাটা কে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন, এটা শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট, জি.কে. গিলবার্ট। তো এটা অবশ্যই ফলো করে যাবে। প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ করো। ভৌম জলের উৎসগুলি কি কি, ভৌম জলের উৎস বলতে মিটিওরিক জল, উৎসন্দ জল, ম্যাগমেটিক জল, এই উৎসগুলো অবশ্যই দেখে যাবে। পার্থক্য কি কি দেখবে, দেখো প্রথম অধ্যায়টা দিয়ে যে পার্থক্যগুলো তোমরা দেখবে সেগুলো হচ্ছে গঠনকারী ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য, অ্যাকুইফার ও ফ্লুডের পার্থক্য, রিয়া ও ডালমেশিয়ান উপকূলের পার্থক্য, রিয়া ও ফিয়ার্ড উপকূলের পার্থক্য, প্রান্তদেশীয় ও প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের পার্থক্য, মুক্ত অ্যাকুইফার ও বদ্ধ অ্যাকুইফারের পার্থক্য, শুষ্ক উপত্যকা ও অন্ধ্র উপত্যকার পার্থক্য, স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমি। এই কটা পার্থক্য তোমরা অবশ্যই ফলো করে যাবে। তার সাথে যেগুলো স্টার মার্কিং করা সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেন সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমরা কি কি দেখবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদের ক্ষয়চক্রের গঠন ও প্রক্রিয়া প্রাকৃতিক ভূগোলে। সেখান থেকে যেগুলো করবে, ফার্স্ট যেটা হচ্ছে নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো, ডেভিসের ক্ষয়চক্রের মডেলটি চিত্রসহ ব্যাখ্যা করো বা মরু ক্ষয়চক্র নিয়ে আলোচনা করো। ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো,
ডেভিসের ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলি উল্লেখ করো। নিক বিন্দু কাকে বলে? ক্ষয়ের শেষ সীমা কাকে বলে? পেনিপ্লেন ও পেরিপ্লেনের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা প্রিপেয়ার করবে। আমি যে কটা অধ্যায় অনুযায়ী সাজেস্টিভ দিচ্ছি সেই কটা সাজেস্টিভ করলে তোমরা কমন পেয়ে যাবে 7 মার্কসের কোয়েশ্চেনগুলো। দেন তৃতীয় অধ্যায় জলনির্গম প্রণালী থেকে যে দুটো কোয়েশ্চেন দেখবে সেটা হচ্ছে চিত্রসহ জলনির্গম প্রণালী আলোচনা করো। জলনির্গম বীজের বিভিন্ন প্রণালীগুলো আছে, বৃক্ষরূপী, পিনেট, হেরিংবোন, জাফরিরূপী, কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখ, এই বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালীগুলো আলোচনা করবে এবং তাদের কিন্তু ডায়াগ্রাম বা ছবি তোমরা মানে চিত্র তোমরা দেবে। ভূগোলের ক্ষেত্রে, বিশেষ করে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে ডায়াগ্রাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট যেটা দেখবে বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গমের পার্থক্য লেখো। দেন চতুর্থ অধ্যায় মৃত্তিকা। মৃত্তিকা থেকে যে প্রশ্নগুলো দেখবে তোমরা সেটা হলো অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য। বলে রাখি এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অ্যান্টিসল মলিসলের সাথে তোমাদের ভার্টিসল, অক্সিসল, বাকি যেগুলো আছে তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে প্রিপেয়ার করে যাবে, মানে তাদের একটা করে বৈশিষ্ট্য কাকে বলে উদাহরণ দেখে যাবে। দেন মৃত্তিকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে মৃত্তিকার গঠনের প্রভাব লেখো। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। আঞ্চলিক মাটি কাকে বলে উদাহরণ সহ লেখো। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো বা মৃত্তিকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে মৃত্তিকার গঠনের প্রভাব লেখো বা মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। মৃত্তিকা থেকে এগুলো অবশ্যই ফলো করে যাবে। আর দেখবে যে ছোট 1 নাম্বারের মধ্যে দেখে যাবে রেগোলিথ কি, সোলাম কি ইত্যাদি। এবং এই মৃত্তিকা থেকে কিছু পার্থক্য করতে হবে। কি কি করতে হবে পার্থক্যতে দেখে নিই। এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য, পেডোক্যাল ও পেডালফারের মধ্যে পার্থক্য। এবার হচ্ছে আসি 5 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল। সেখান থেকে তোমরা কি কি প্রিপেয়ার করবে। মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ুমণ্ডলের অধ্যায় থেকে, তোমরা অবশ্যই এটা ফলো করে যাবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখো। আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য লেখো। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদের সম্পর্কে আলোচনা করো। ওয়াকার সঞ্চালন কি? মেসোফাইট উদ্ভিদের উদাহরণ দাও। এই প্রশ্নগুলো তোমরা বায়ুমণ্ডল থেকে করে যাবে। এবং কি কি পার্থক্য দেখবে দেখো। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। এল নিনো ও লা নিনোর মধ্যে পার্থক্য। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য, এটাও খুব গুরুত্বপূর্ণ। ফেরেল কোষ গঠন কি? এটা 2 মার্কসের মতন বা 3 মার্কসের মতন তোমরা দেখেছো। দেন 6 অধ্যায়ে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য থেকে যেগুলো প্রিপারেশন করবে সেগুলো হলো জীব বৈচিত্র্যের প্রকারভেদগুলি আলোচনা করো। মানে জীব বৈচিত্র্যের প্রকারভেদ বলতে আলফা বৈচিত্র্য, গামা হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এইগুলো দেখে যাবে। জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জীব বৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো। ইনসিটু এক্সিটু সংরক্ষণ কি ও পার্থক্য লেখো। হটস্পট বা তপ্তবিন্দু কি? দেন 7 অধ্যায় মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া। এখান থেকে যে দুটো বড় প্রশ্ন দেখবে সেটা হচ্ছে একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লেখো এবং সেই বিপর্যয় প্রতিরোধের উপায়গুলি লেখো। একটি প্রাকৃতিক বিপর্যয় ধরো একটা বন্যা বলে লিখলে সেই বিপর্যয়ের নাম এবং সেই বিপর্যয়টা কিভাবে রোধ করা যায় তার উপায়। দেন বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি লেখো। মানে বিপর্যয় ব্যবস্থাপনার পর্যায় বলতে বিপর্যয় হওয়ার আগে কি ব্যবস্থা নেব, বিপর্যয়ের সময় কি ব্যবস্থা নেব এবং তার পরবর্তী সময় কি ব্যবস্থা নেব সেইটা। দেন যেটা দেখবে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। 2 মার্কস মতন দেখে যাবে, তাহলেই হবে। এবার আসি অর্থনৈতিক ভূগোলে। অর্থনৈতিক ভূগোলের যেটা তোমাদের প্রথম অধ্যায় আছে 8 অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখান থেকে তোমরা একটি মাত্রই প্রশ্ন দেখে যাবে। প্রাথমিক ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য। দেন
9 অধ্যায় হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ থেকে তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে শস্যাবর্তনের সংজ্ঞা দাও। ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শস্যাবর্তনও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখো, বা সবুজ বিপ্লবের প্রভাবগুলি লেখো। যেটাই আসুক না কেন সুফল কুফল লিখতে হবে এবং সেটা খুব ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ। ভারতের ডাল চাষের সমস্যাগুলি কি কি? মার্কেট গার্ডেনিং কৃষির গুরুত্ব লেখো। কৃষি শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ লেখো। এখানটা একটু মিস্টেক আছে, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ লেখো। দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি লেখো। নিবিড় ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। স্থানান্তর কৃষির সংজ্ঞা দাও। ভারতের জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন? তোমরা এই আগে যে প্রশ্নটা দেখলে, এখানে নিবিড় ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা দেখে যাবে। দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবছরে, দেখে যাবে। স্থানান্তর কৃষির সংজ্ঞা দাও, বললাম। ভারতের জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন? ভারতে কোন রাজ্যে কফি চাষ ভালো হয়? মিশ্র কৃষি কাকে বলে? ব্রাজিলের কফি বাগিচাগুলিকে কি বলে? এগুলো 1 নম্বরের প্রশ্ন। শস্য প্রকারতা কি? পৃথিবীতে ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? এবার 10 অধ্যায় তোমাদের শিল্প। শিল্প থেকে যেগুলো দেখবে সেটা হচ্ছে মালয়েশিয়ার রবার শিল্পে উন্নতির লাভের কারণগুলি লেখো। রেডিমেড পোশাক শিল্পের বর্তমান গতি প্রকৃতি কেমন তা লেখো। আইসোডাপেন ও আইসোটিন কাকে বলে? শিকড় আলগা শিল্পের সংজ্ঞা দাও। এখান থেকে রেডিমেড পোশাক কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা দেখে যাবে। আইসোডাপেন আইসোটিন কাকে বলে? ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা লেখো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কানাডায় কাগজ শিল্পের উন্নতির 4টি কারণ লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে সবকটাই সাজেস্টিভ প্রশ্ন, সবকটাই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে থেকেও যে ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ সেগুলোও আমি হাইলাইট করে দিচ্ছি। ভারতের মোটর গাড়ি শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। মজুরি সূচক কি? ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি? কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প উন্নত কেন? ভারতের ডেট্রয়েট কাকে বলে? পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। ভারতের বস্ত্র শিল্পের সমস্যাগুলি লেখো। ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। এরপরে তোমাদের 11, 12, 13 অধ্যায়কে আমি কম্বাইন করে দিয়েছি, কারণ এখান থেকে খুব বেশি প্রশ্ন পড়তে হবে না, তাই জন্য 3টে অধ্যায়কে একসাথেই আমি আলোচনা করছি। 3য়, 4র্থ, 5ম স্তরের ক্রিয়াকলাপ। এখান থেকে যেটা দেখবে 4র্থ, 5ম স্তরের কার্যাবলীর পার্থক্য। 3য় অধ্যায় থেকে দেখবে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি লেখো। পরিবহনের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করে, এটা একটু ইম্পর্টেন্ট আছে এবছর। শিপিং লাইন ও শিপিং লেন ও শিপিং লাইন কাকে বলে? সোনালী চতুর্ভুজ কাকে বলে? এখানে হচ্ছে শিপিং লেন হবে। শিপিং লেন ও শিপিং লাইন কাকে বলে? WTO বলতে কি বোঝো? ইত্যাদি। তারপরে তোমাদের 14 অধ্যায় জনসংখ্যা ও জনবসতি। এখান থেকে তোমরা যেগুলো প্রিপেয়ার করবে সেটা হচ্ছে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এখানে একটা ডায়াগ্রাম বা একটা ছবি দেওয়ার বা চিত্র দেবে একটা। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের। জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো। রৈখিক বসতি স্থাপনে অনুকূল অঞ্চল কি কি এর বৈশিষ্ট্য লেখো। এটাও ইম্পর্টেন্ট। জনঘনত্ব মানুষ জমি অনুপাত, এটা মানুষ জমি অনুপাত। একটু টাইপিং মিস্টেক আছে কিছু কিছু জায়গায়, তো তোমরা সেগুলো একটু কারেকশন করে নিও। আমি বলে দিচ্ছি তোমাদের। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের 3টি প্রাকৃতিক কারণ আলোচনা করো। কাম্য জনসংখ্যার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের নগরায়নের প্রধান প্রধান সমস্যাগুলি লেখো। ভারতের বিভিন্ন অংশে জনসংখ্যা বন্টনের উপর প্রাকৃতিক ও জলবায়ুর প্রভাব লেখো।
গ্রামীণ বসতির সংজ্ঞা দাও, সেন্সাস শহর কাকে বলে, এগুলো তোমরা 1 মার্কস বা 2 মার্কসের মতন দেখবে। বয়স লিঙ্গ পিরামিডের গুরুত্ব লেখো, মেধা প্রবাহ কাকে বলে, ইম্পর্টেন্ট আছে এই বছরের জন্য। নেক্রোপলিস কি? এরপরে তোমাদের লাস্ট অধ্যায় 15 অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এরপরেই আমি তোমাদের কিছু টিপস দেব। ব্যাঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প উন্নত হওয়ার 2টি কারণ উল্লেখ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই বছরের, অবশ্যই ফলো করে যাবে। হলদিয়া শিল্প অঞ্চল গড়ে উঠেছে কেন? বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। বৃহৎ পরিকল্পনা অঞ্চল ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো। ছত্তিশগড়ে খনিজ শিল্পের পরিচয় দাও। পরিকল্পনা অঞ্চল হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো। মানব উন্নয়ন সূচকগুলি উল্লেখ করো এবং উন্নয়ন কি। এই কয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমরা প্রতিটা অধ্যায় ধরে ধরে স্টেপ বাই স্টেপ করে যাও, তোমরা পরীক্ষায় কমন পাবে এবং 100% কমন পাবে এবং তোমাদের অনেকটা সুবিধা হবে প্রিপারেশন করতে। তো তোমরা অতি অবশ্যই ফলো করে যেও এগুলো। এছাড়া তোমাদের যে টিপস দেবো, তোমাদের ভূগোলের যেহেতু শর্ট কোয়েশ্চেন মানে ডাইরেক্ট বড় প্রশ্ন যেহেতু আসে না, ভেঙে ভেঙে প্রশ্ন আসে, তোমরা সবকটা প্রশ্ন 2, 3, 4 হাইয়েস্ট 5 মার্কসের মতন করতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এছাড়া তোমরা যদি প্রথম অধ্যায় মানে তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ওই বহির্জাত প্রক্রিয়া মানে ভৌমজল কাচ ভূমিরূপের যে চ্যাপ্টারটা রয়েছে, প্রথম অধ্যায় মৃত্তিকা এবং বায়ুমণ্ডল প্রাকৃতিক থেকে, এই 3টে অধ্যায় তোমাদের খুব ভালো করে প্রিপারেশন করতে হবে। এবং আঞ্চলিক থেকে তোমরা কৃষি, শিল্প আর হচ্ছে জনসংখ্যা ও জনবসতি ভূগোল, এই 3টে অধ্যায় যদি খুব ভালো করে পড়ো, তাতেও তোমরা অনেকটাই কমন পাবে এবং সিলেবাস কভার করতে পারবে। দেখো, পরীক্ষার আগে তো সবাই প্রিপারেশন করে, কিন্তু এগুলো পরীক্ষার শেষ মুহূর্তে প্রিপারেশন করতে হয়। কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু যারা বছরের প্রথম থেকে পুরো বই টেক্সট বুক খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেছে, তাদের ক্ষেত্রে খুবই পজিটিভ দিক দেখবো। ভালো নাম্বার তোলার জন্য অ্যাটলিস্ট 90 আপ নাম্বার উঠে যাবে যারা টেক্সট বুক ভালো করে ফলো করে। টেক্সট বুকের পুঙ্খানুপুঙ্খ শর্ট কোয়েশ্চেন এমসিকিউ যারা প্রথম থেকে ফলো করে এসছে, তাদের 90 আপ নাম্বার উঠবে যারা ঠিকঠাকভাবে ফলো আপ করেছে, কারণ টেক্সট বুক থেকেই বেশিরভাগ এমসিকিউ এসএকিউ কোয়েশ্চেনগুলো এসে থাকে। এবং তার সাথে যদি তোমরা এগুলোও প্রিপারেশন করো, তোমাদের ভালো নাম্বার উঠবেই। এগুলো তো তোমরা প্রিপারেশন করবেই এবং শেষ মুহূর্তেও তোমরা একটু কিছু শর্ট কোয়েশ্চেন টেক্সট বুক থেকে ফলো করে যাও। এমসিকিউ টাইপস কোয়েশ্চেন টেক্সট বুক থেকে ফলো করো, এতে তোমাদের আশা করি খুব ভালো নাম্বার উঠবে। 80 আপ তো নাম্বার তোমরা অতি সহজেই জিওগ্রাফিতে পাওয়া যায়। তো এই ধরনের ইনফরমেশন তোমাদের আরও প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, comments and subscribe করবে and please press the bell icon for the notification. Thank you for watching.